নমস্কার, রাজনীতির গল্প এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। ভারত বাংলাদেশ সম্পর্ক কোথায় এবং সম্প্রতি যে দ্বিপাক্ষিক একটা বৈঠক হয়ে গেল, আমি দ্বিপাক্ষিক বৈঠক বলছি না, সম্প্রতি আমাদের পররাষ্ট্র সচিব সে দেশের পররাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন। এটা এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে আলোচনা হয়েছে সেটাকে আমি দ্বিপাক্ষিক বৈঠক বলছি না। তার কারণ হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠক একটা সাংবিধানিক সরকার এর সঙ্গে হয়ে থাকে। সেজন্য এই আলোচনাটা মূলত আসলে হয়েছে যে সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে সেখান থেকে কোথাও উঠিয়ে নিয়ে আসা যায় কিনা, সেই জন্য এই বৈঠকটা হয়েছে। আর সব যে আগের মতো চলছে এটাও ধরে নেওয়া কোনো উচিত হবে না আমাদের, কারণ আমাদের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা আমি যেটা বলছি আপনাদের। এবং এই যে বৈরিতার একটা আবহে যে একটা ঢাকাতে যে বৈঠকটা হলো, তাতে মূলত দুই প্রতিবেশী দেশের মধ্যে কিভাবে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখা যায় সেই নিয়ে মূলত আলোচনাটা হয়েছে। এবং ঢাকাকে ভারত শর্ত দিয়েছে, সম্পর্ক উন্নতি করতে হলে ভারতের বিরুদ্ধে ঢাকার যে ক্ষোভ আছে সেই ক্ষোভের উত্তরের সঙ্গে সঙ্গে ভারত এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকাকে শর্ত দেওয়া হয়েছে যে সম্পর্ক উন্নতি করতে হলে কি কি বিষয় এবং কি কি ধরনের একটা কাঠামো হতে পারে, কি কি জিনিস সেখানে, কি কি বিষয় সেখানে উঠে আসতে পারে, কোন কোন বিষয় সেখানে নেওয়া যাবে না, এইসব শর্ত ভারত দিয়েছে ঢাকাকে। এবং প্রথমে তো এই বৈঠকটা হবে কি হবে না এই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, কারণ ভারত শেষ মুহূর্তে সাউথ ব্লকের যখন গ্রিন সিগন্যাল পায় তখনই কারণ ভারত মনে করে এই ধরনের এই ফোরামটাকে, এই সম্পর্কে, কূটনৈতিক সম্পর্ককে যাতে একটা ওয়ার্কিং রিলেশনশিপে নিয়ে যাওয়া যায় সেই জন্য এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা জরুরি। সেই জন্য শেষ মুহূর্তে ভারত এই ধরনের একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়, তাতে এই বৈঠকটা হয়েছে। মূলত যে কথাবার্তার মধ্যে মূলত তিনটি শর্ত ভারত সেখানে রেখেছে ঢাকাকে, এবং যেগুলো ভারত বলেছে, কারণ ভারত মনে করে যে দশক ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক, এই ধরনের সব প্রোটোকল হয়েছে, সেগুলোকে রাতারাতি তো বন্ধ করা যায় না, সেগুলোর জন্যে সময় লাগে। সেই জন্য ভারত এটা আপনারা হয়তো সবাই দেখেছে, যখন এই বৈঠক হয়, পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু ভারতের যিনি বিক্রম মিস্ত্রি, যিনি গিয়েছিলেন পররাষ্ট্র সচিব, তিনি কিন্তু যৌথ সাংবাদিক সম্মেলন করেননি। এখানে আপনি বুঝতে হবে যে ভারত ওইখানে তাদের শর্তটা সেখানে লিমিটেড রেখেছে। তার মানে ভারত মনে করে যে একটা প্রোটোকল অনুযায়ী যখন এই বাংলাদেশ সরকারের সঙ্গে পূর্বেও যখন আমাদের এই ধরনের বৈঠক হয়েছে, সেখানে কিন্তু যৌথ সম্মেলন হয়েছিল এবং সাংবাদিকদের প্রশ্ন তিনি আমাদের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে যে কোনো পর্যায়ের বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন করে, তার উত্তরও তারা দেন। কিন্তু এখানে তিনি বিক্রম মিস্ত্রি কোনো সাংবাদিকদের প্রশ্নও নেননি, যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি অংশগ্রহণও করেননি। তার মানে আমরা প্রোটোকলটাকে লিমিটেড করে রেখেছি। তো ভারত মনে করে, বেসিক্যালি ভারত তিনটি শর্ত যে কথা আমি বলছিলাম আপনাদের, ভারত লিমিটেড এঙ্গেজমেন্টে যাবে। লিমিটেড এঙ্গেজমেন্ট মানে আমরা কি বলতে বুঝি, যে ভারত মনে করে যে এই সরকার, যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হয়েছে, সেটা কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয়,
এবং কোনো ইলেকশনে নির্বাচনের মাধ্যমে আসেনি। দ্বিতীয় হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সামনে কেবল একটাই কাজ আছে, সেটা হচ্ছে নির্বাচনের পথ প্রশস্ত করা। ডেমোক্রেসি ভারত কিন্তু গণতন্ত্রের উপর জোর দিয়েছে, ডেমোক্রেসির উপর জোর দিয়েছে। তো ভারত মনে করে যে বাংলাদেশে যখন কোনো গণতান্ত্রিক সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, তার সঙ্গে ফুল এঙ্গেজমেন্টে যাওয়া সম্ভব, কিন্তু এই সরকারের সঙ্গে লিমিটেড এঙ্গেজমেন্টে যাওয়াটাই এখন ভারত পররাষ্ট্র নীতিতে যদি বলি আমরা, বা আমাদের বিদেশ নীতি বলি, তখন এইভাবে তারা বাংলাদেশ সঙ্গে এই লিমিটেড এঙ্গেজমেন্টে যাবে। যেসব চুক্তি হয়েছে, নবায়ন হয়েছে বা রিনিউ হয়েছে বা কথাবার্তা চলেছে, সেগুলো ভারত ফুল ফ্লেজ যখন সরকার সেখানে আসবে, সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলে সেগুলোকে ফাইনাল রূপ দেওয়া হবে বলেই ভারত মনে করে, এবং সেটা ঢাকাকে সে ব্যাপারটা জানিয়েও দিয়েছে ভারত। এবং কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা দ্বিপাক্ষিক কোনো ইস্যুতে এই সরকারের সঙ্গে ভারত যাবে না। ভারত সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের ব্যাপারে, দ্বিপাক্ষিক কোনো চুক্তির ব্যাপারে ভারত সবসময় মনে করে, এবং এটা ভারতের একটা নীতি যে ভারত যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি, যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যখন আলোচনা হবে, সেখানে একটা নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিদের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সঙ্গেই ভারত আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বেসিক্যালি যেগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক চুক্তি, সেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত হয়। এই রাজনৈতিক সিদ্ধান্ত ভারত পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে নেবে বলে স্থির করেছে, এবং সেটা ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে, ভারত মনে করে যতক্ষণ না বাংলাদেশে হিন্দুদের জিরো টলারেন্স হবে, হিন্দুদের নিপীড়ন চলছে, যেভাবে অবাধে অত্যাচার চলছে, যেভাবে অবাধে তাদের বাড়িঘর লুট হচ্ছে, জমি সংক্রান্ত লুট হচ্ছে, সেগুলো কিন্তু ভারত মেনে নেবে না। ভারত বাংলাদেশ যদি অস্বীকার করে, ভারত কিন্তু সেগুলো গ্রহণযোগ্য বলে মনে করে না। ভারত মনে করে বাংলাদেশ যেদিন হিন্দুদের ওপর নির্যাতনকে জিরো টলারেন্স দেখাবে, সেদিন ভারত তাদের সঙ্গে কিন্তু এঙ্গেজমেন্টে যাবে। যদি হিন্দুদের উপর নিপীড়ন চলে, ভারত কোনো দ্বিপাক্ষিক আলোচনাতে যাবে না। ভারত মনে করে হিন্দুদের সুরক্ষা তাদের কাছে একটা অগ্রগণ্য বিষয়। এই কথাটা ভারত দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশকে জানিয়ে দিয়ে এসেছে। আমাদের বিক্রম মিস্ত্রি গিয়েছিলেন, তিনি এই কথাটা জানিয়ে দিয়েছেন। এবং তারপরে হয়তো আমরা দেখেছি যে 88টা কিছু বাংলাদেশের তরফ থেকে 88টা এমন কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে যেখানে হিন্দুদের উপর নিপীড়ন করা হয়েছে, সেটাকে ভারত ইতিবাচক মনে করে, যে বাংলাদেশ সেখানে একটা ইতিবাচক একটা দৃষ্টান্ত দেখিয়েছে। এবং এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের সন্ন্যাসী, তার গ্রেফতার প্রসঙ্গটা উঠেছিল। এবং ভারত মনে করে যে যদিও তাদের গ্রেফতার এবং গ্রেফতারির বিষয়টা তাদের অভ্যন্তরীণ বিষয় হতে পারে, কিন্তু তাকে আইনি সহায়তা না দেওয়া, তার পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়াতে দেওয়া, সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটা অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। একটা যে কোনো মানুষকে, ভারত মনে করে যে কোনো মানুষকে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আইনজীবী সরবরাহ করা, আইনজীবী দেওয়া এবং আইনি সহায়তা দেওয়া সে দেশের, সেই আদালতের কর্তব্য। সেটা বাংলাদেশ দেখাতে পারেনি, এবং সেজন্য ভারত মনে করে যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটতে থাকে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়া সম্ভব নয়। এবং সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গ ওঠার পরে ভারত এটাও বলা হয়েছে, যেহেতু ভারত একটি হিন্দু বহুল দেশ, যদি বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলতে থাকে, এরকম অত্যাচার লুণ্ঠন চলতে থাকে, তাহলে ভারতে একটা বিরূপ প্রভাব পড়ে, ভারতে বিরূপ জনরোষের সৃষ্টি হয়। সেটাকে প্রশমিত করা বাংলাদেশের কর্তব্য।
এবং ভারত এটাও মনে করে যে এই ধরনের বিষয়গুলিকে অবিলম্বে অ্যাড্রেস করতে হবে বাংলাদেশকে। এই নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক যেমন চুক্তিতে যাবে, কিন্তু এই যে একটা সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেটাকে ওরা এখন একটা উপদেষ্টা কমিটি নিয়ে একটা গঠিত হয়েছে, একটা সরকার বলছে, অবশ্যই সে সরকারের মতন কাজকর্ম করছে, কিন্তু সরকার তো আসলে নয়। তো ভারত মনে করে অবিলম্বে এই ধরনের ইস্যুগুলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানে যার কোনো উল্লেখ নেই, সেই সরকারের উচিত অবিলম্বে এই ধরনের অ্যাড্রেসগুলোকে, এই ধরনের ঘটনাগুলোকে, এই ধরনের নিপীড়নের ঘটনাগুলোকে অবিলম্বে অ্যাড্রেস করতে হবে। তৃতীয় হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশের প্রবল আপত্তি, সেইটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে এসেছেন, আপনারা সবাই জানেন, 5 আগস্টের পরে, এবং তিনি ভারতে রয়েছেন। বাংলাদেশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং সেখান থেকে তিনি বিবৃতি জারি করছেন, সেটাই ভারত এটাকে প্ররোচনামূলক মনে করে বাংলাদেশ, এবং তাই জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যাচ্ছে। ভারত সেখানে কিন্তু নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করেছে, এবং ক্লিয়ার করেছে খুব আইনিভাবেই ক্লিয়ার করেছে। ভারত মনে করেন, আমাদের বিদেশ সচিব তিনি বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন যে এক বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে আসেন, এবং তিনি ভারতীয় গৃহবন্দীও নন, তিনি রাজবন্দীও নন, এবং তার সঙ্গে কোনো সম্পর্ক ছিন্ন করার কোনো প্রশ্নই ওঠে না। এটা ভারত ঠারে ঠারে বাংলাদেশকে জানিয়ে দিয়ে এসেছে, এবং তিনি ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি চেয়েছেন, সেটা ভারত দিয়েছে তাকে বন্ধু হিসেবে, এবং ভারতের একটা কম্পালশন, ভারতকে দিতেই হবে। এবং এটাও ভারত মনে করে দিয়ে এসছে বাংলাদেশের উপদেষ্টাদের, যে শেখ হাসিনা ভারতে এসেছিলেন কিন্তু সেখানকার সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থন কেন বলছেন? কারণ সেনাবাহিনী ভারতের আকাশপথ ব্যবহার করার জন্য এবং তাদের মিলিটারি এয়ারক্রাফট শেখ হাসিনাকে বয়ে নিয়ে এসেছিল ভারতে। তার মানে সেনাবাহিনীর সমর্থনে তিনি ভারতে এসেছেন। সেখানে ভারত তো মনে করতেই পারে যে এখানে সেনাবাহিনীর সমর্থন ছিল এবং সমর্থন আছে, এবং সেই সেনাবাহিনী বাংলা নিয়ে এসছে শেখ হাসিনাকে ভারতে, কিন্তু সেই সেনাবাহিনীর নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি। তার মানে ধরে নেওয়া যেতে পারে যে শেখ হাসিনা, ভারত ধরেই নিয়েছে, ভারত মনেই করে যে শেখ হাসিনা সেখানকার মিলিটারির সমর্থনে তিনি ভারতে এসেছেন এবং তিনি ভারতে বসবাস করছেন। এই ভারতে তিনি যে বিবৃতি দিচ্ছেন না দিচ্ছেন সেটা তার অভ্যন্তরীণ বিষয়, তিনি দিচ্ছেন, ভারত সেটাকে সমর্থনও করে না, আবার সেটাকে ভারত কোনো রকম বিরোধও করে না। এবং ভারত মনে করে যে শেখ হাসিনার এই আসা যাওয়া, তার বিবৃতি দেওয়ার বিষয়টা এই কূটনৈতিক সম্পর্কের মধ্যে না আনাই বেটার। শেখ হাসিনা প্রসঙ্গ যদি কূটনৈতিক দ্বিপাক্ষিক আলোচনায় না আসে, তাহলে দুই দেশের পক্ষেই মঙ্গল। এটা ভারত জানিয়ে এসেছে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। তো আমরা দেখলাম যে ভারত কিন্তু ভারতের স্ট্যান্ড এবং ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতি এখন স্বাভাবিক করার জন্য এবং একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখার জন্য, যতদিন না সেখানে নির্বাচিত সরকার আসে, ততদিন ভারত এই তিনটে শর্ত বাংলাদেশকে পূরণ করতে বলেছে। আগামী দিনে দেখবো আমরা যে বাংলাদেশ এই শর্ত পূরণ করে কিনা, সম্পর্ক আরও তলানিতে যায়। কারণ বাংলাদেশের যেভাবে মৌলবাদীরা যেভাবে সেখানে তাদের শাসন ক্ষমতাকে দেখাচ্ছে, তাদের ক্ষমতা দেখাচ্ছে শাসনের ওপরে, সেখানকার ইউনূস সরকারের উপরে যেভাবে তারা তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে, তাতে এই ধরনের শর্ত মানা তাদের পক্ষে কতখানি সম্ভব এবং সেই শর্ত আদৌ মানা হবে কিনা, সেসব নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। তো আমরা আগামী দিনে দেখব বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এই শর্ত সাপেক্ষ হয় কিনা, নাকি সব সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছয়।
ভারত মনে করে আগামী দিনে এই সরকার, যে সরকার এখন ইন্টারিম একটা সরকার যেটা গড়া হয়েছে, সেই সরকার তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাবে এবং একটা নির্বাচিত সরকার সেখানে আসবে, তখন সেখানে খোলাখুলিভাবে অন্যান্য সব প্রসঙ্গ আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।